এই মেয়েকে তোমার কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? হ্যাঁ, পেতনি পেতনি দেখতে, আবার বলছো সুন্দর। নিশা মুখে এ কথা বলেও আবার আর চোখে ফোনের দিকে তাকালো। মেয়েটা আসলে সুন্দর, একটু বেশি সুন্দর। স্বার্থের সাথে বেশ লাগছে দেখতে। নিশা ফোন বন্ধ করে ফেলল, হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। জামা ঠিক করে কায়নাতকে বলল, ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসবো। বলতে দেরি ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। কায়নাত ও নিধি হতবম্ব আনন্দ দেখাদেখি করলো। নিধি কায়নাতকে বলল, এই স্বার্থ কোনটা রে? প্রেম ভাইয়ার সাথে যে সব সময় ঝগড়া করে ওই ভাইয়া। ওই যে নিশাকে সব সময় জ্বালায় উনি। গুলশান চৌরাস্তায় এসেছে প্রেম। একজন পেশেন্টের বাসা এখানে। তাফেল সাহেবকে দেখতে এসেছে প্রেম। আগের থেকে বেশি ভালো কন্ডিশন ওনার। হিয়া প্রেমকে বাবার ঘরে নিয়ে এলো। তাফেল সাহেব আছোয়া হয়ে বসে আছেন। প্রেমকে দেখে মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা? জি আঙ্কেল, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? ভালো বাবা, আগের থেকে বেশ আছি। হিয়া প্রেমের জন্য একটা ট্রেতে করে হালকা নাস্তা নিয়ে এলো। হিয়ার সাথেও টুকটাক কথা হলো প্রেমের। আধ ঘন্টা পর প্রেম উঠে দাঁড়ালো। তাফেল সাহেব বললেন, আবার এসো বাবা। অবশ্যই আসবো। হিয়া প্রেমের সাথে মেন গেট অবধি এলো। প্রেম বাইকে উঠে হিয়ার দিকে তাকালো। হিয়া মুচকি এসে বলল, আবার দেখা হবে। জি। নিশা স্বার্থর বাসায় এসেছে মাত্র। বাড়িতে এসে দেখলো মার্কেটের সেই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। নিশাকে দেখে স্বার্থমা ব্যস্ত হলেন। নিশাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার সাথে, স্বার্থর মামাতো বোন আলিশা। নিশা মুচকি এসে পরিচিত হলো। তুমি অর্ণ ভাইয়ের বোন, তাই না? জি। ও, এখানে স্বার্থ ভাইয়ের সাথে দেখা করতে এসেছো বুঝি? স্বার্থর মা সেখান থেকে সরতেই আলিশা সুত হয়। সেটা জ্বলে যাচ্ছে পারে পারে। এই মেয়ের মুখে স্বার্থর নাম শুনে সে রাগ সংযত করে ঠোঁটের জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ, তার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। সমস্যা নেই, আমি নিজে গিয়ে দেখা করে আসতে পারবো। নিশা উঠে দাঁড়ালো। আলিশা চোরা চোখে নিশাকে দেখলো। তারও বোধহয় সহ্য হচ্ছে না নিশাকে। নিশা হনহন করে উপরে উঠে এলো। সেটা চলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই মেয়ে আর স্বার্থ একেবারে থাকছে ভাবলেও ভীষণ রাগ হচ্ছে। নিশা দরজায় জোরে জোরে বাড়ি দিল। মনে হচ্ছে সব রাগ দরজায় ঢালছে। স্বার্থ এসে দরজা খুলে দিতে নিশা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো। স্বার্থের বুকে জোরে জোরে কয়েকবার খুশি মেরে চিৎকার করে বলল, তুই একটা বেঈমান, খারাপ ফাজিল লোক। স্বার্থ হতভম্ব হয়ে নিশার দুহাত শক্ত করে আঁকড়ে ধরে। নিশা রেগে ফায়ার হয়ে আছে। চোখ গরম করে স্বার্থর দিকে তাকাতে স্বার্থ ধমক দিয়ে উঠল। হোয়াট ননসেন্স! নিশা ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিয়ে বলল, তুই আসলে একটা বেঈমান। নাটক করার আগে একবারও ভাবলে না কিছু? কি করেছি আমি? কি করনি তুমি সেটা বলো। আমার বাড়িতে এসেছিস কেন? এখন এই বাড়িতে আসার জন্য কারণ লাগবে আমার? আমাকে তুমি জিজ্ঞেস করছো কেন এসেছি? হ্যাঁ করছে। এই বাড়িতে কি কাজ তোর? নিশা ছলছল চোখে স্বার্থকে দেখলো শুকনো ঢোক গিরে খাপাক খুঁজে বলল, আমাকে তুমি কারণ দেখাচ্ছ আজ? স্বার্থ ভাই রূপের এত পাওয়ার আগে জানা ছিল না। আজ রূপবতীর অভাব হচ্ছে না আশেপাশে, তাই না? নিশা পেছন দিকে না দেখে পা রাখলো। ঘরে প্রবেশ করলো আলিশা। নিশাকে কাঁদতে দেখে সুকুটি করে স্বার্থের রাগান্বিত বদন পর্যবেক্ষণ করলো সে। কাটা গায়ে লবণ দেওয়ার জন্য স্বার্থের নিকট এগিয়ে এলো। স্বার্থের হাত ধরে বলল, তুমি চিৎকার করছো কেন স্বার্থ? স্বার্থ নিশার অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। নিজের প্রতি আজ অবিশ্বাস দেখছে ওই চোখ জোড়ায়। নিশা স্বার্থর হাতের দিকে তাকিয়ে চোখে পানি রেখেও হেসে ফেলল। স্বার্থর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, সত্যি আজ আমি ভীষণ অবাক। নিশা বেরিয়ে গেল ঘর থেকে। স্বার্থ ঝাড়া মেরে আলিশার হাত সরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, হাত ধরেছো কেন তুমি? তুমি চিৎকার করছো কেন? সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। স্বার্থ বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে যেতে যেতে নিশা চলে গেছে। স্বার্থ নাকমুখ কুচকে ফেললো। এত জেদ এই মেয়ের, বলার বাইরে। বেশি কথা শুনিয়ে ফেললো নাকি? বাচ্চা মেয়ে। আবার দেখা গেল আগাম করে বসবে। স্বার্থ শেরকে কল করে চৌধুরী বাড়ি যেতে বলল। সে যেতে পারবে না বলে জানিয়েছে। স্বার্থ নিজেই বের হলো। চৌধুরী বাড়ি গিয়ে দেখলো নিশা নেই। আর আজ সে ও বাড়ি ফিরবে না। পরে জানতে পারলো কায়নাত ফুপুর বাসায় গেছে ওরা।
পরে জানতে পারলো কায়নাতের ফুপুর বাসায় গেছে ওরা। স্বার্থ প্রেমকে কল করলো। প্রেম চৌধুরী বাড়ি চলে এসেছে। স্বার্থ দেখলো প্রেমের বাইক এদিকে এগিয়ে আসছে। সে কল কেচে দিল প্রেমকে। বাইক থেকে নেমে স্বার্থর কাছে এগিয়ে এলো। ফোন চেক করে বলল, কে হুয়া? আমার বাল হওয়া। প্রেম নাক মুখ কুচকে ফেললো। স্বার্থ বলল, তোর বালের বইন কি আসলোই মানুষ? আমার বোন তোমার বাল ছেড়তে গিয়েছিল নাকি? মাথা গরম ফাজলামি করবি না। প্রেগনেন্সির সময় এমন একটু আধটু হয়, ব্যাপার না। তোর ভাবির ফুপুমার বাসা কই? ভাবির ফুপুর বাসা দিয়ে তোমার কাজ কি? প্রেম, আমাকে রাগাস না। বেশি বাড়াবাড়ি করলে তোর ধুমটানা বাজিয়ে ফেলবো। সোহানা বেগম রান্নার কাজে ব্যস্ত। মুনিয়া মায়ের সাথে টুকটাক কাজে হাত লাগাচ্ছে। নিশা বাড়ি ফিরে চুপ করে বিছানায় এক কোণে বসেছে। না কারোর সাথে কথা বলছে আর না স্বাভাবিক আচরণ করছে। কায়নাত গালে হাত দিয়ে নিশাকে পরখ করছে কপাল কুঁচকে। হলো কি এই মেয়ের? রেগে মেয়ে বাড়ি থেকে বের হলো আর একদম শান্ত হয়ে ফেললো। কায়নাত ঘাটলো না বেশি। বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো সে। বিশাল বড় ফ্ল্যাট ফুপুদের, 5টা বেডরুমের ফ্ল্যাটে। কায়নাত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখলো ফুপুমা চুলার তরকারি নাড়ছে আর মুনিয়া নিচে বসে সালাদ বানাচ্ছে। হঠাৎ করে কলিং বেল বাজায়। সোহানা বেগম রান্নাঘরের দরজার দিকে তাকালেন। কায়নাতকে দেখে ব্যস্ত হয়ে বললেন, দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম শালার বউ। এটা কেমন ডাক? সব কথা বাইরে দাঁড়িয়ে বলবো, ভেতরে যেতে দিবে না? কায়নাত তাড়াতাড়ি সরে দাঁড়ালো। স্বার্থ প্রেমকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। কায়নাত দরজা লাগিয়ে দিয়ে ওদের নিকট এগিয়ে এলো রান্নাঘর থেকে। সোহানা বেগম বললেন, কে এলো কায়নাত? আমার দেবররা এসেছে ফুপুমা। সোহানা বেগম চুলার জাল কমিয়ে তাড়াহুড়ো করে বের হলেন রান্নাঘর থেকে। স্বার্থ ও প্রেম দুজনেই সালাম দিল। সোহানা বেগম অচেনা দুই ছেলেকে দেখে জোরপূর্বক হাসলেন। কায়নাত প্রেমকে দেখিয়ে বলল, উনি আমার বড় দেবর আর উনি হচ্ছেন ওনার ভাইয়ের বন্ধু স্বার্থ ভাইয়া। ভালো আছো তোমরা বাবা? জি আন্টি। তোমরা বসো, আমি তোমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করছি। তিনি চলে গেলেন। স্বার্থ কায়নাতকে দেখে বলল, ভাবি? আমাকে নাম ধরে রাখবেন। আপনাদের মতো বুড়ো লোকদের মুখে ভাবি ডাক শুনলে না আমার নিজেকে কেমন বুড়ি বুড়ি মনে হয়। স্বার্থর মুখখানা ভোতা হয়ে গেল। প্রেম ছুঁচ কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলো। ঠিক জায়গায় উচিত কথা বলেছে কায়নাত। প্রেম স্বার্থর দিকে তাকে ফিরে নাচে মেকি হেসে বলল, মুরব্বী মানুষ বলে কথা, নাম ধরে রেখো কেমন? স্বার্থ কটমট করে প্রেমের দিকে তাকালো। তারপর কায়নাতের দিকে তাকে মিনমিন করে বলল, শালার বই ঠিক আছে, যাই হোক। তোমার কাল নাগিনী ননদ কই? কাল নাগিনি আবার কি? আমার ননদ অনেক ভালো। ভালো না চাই? কায়নাত সৌর চোখে স্বার্থকে দেখলো। প্রেম দাঁত কিরমির করে স্বার্থকে বলল, আমার বোনের নামে আর একটা ফাউল কথা বলে তোমার খবর আছে। কি করবি তুই? হ্যারাম দেখাচ্ছিস কার সাথে? কায়নাত নাক মুখ কুচকে ফেলে দুজনে ঝগড়া দেখে। যেখানে সেখানে ঝগড়া করা এদের কাজ। সোহানা বেগম ঠান্ডা জুস এনে দিলেন ওদের। কায়নাত সুরঞ্জনার ঘরে গিয়ে বলল, প্রেম আর স্বার্থ এসেছে। নিশা শুনেছে, তবু ঘরের বাইরে আসেনি। নিধি ঘর থেকে বেরিয়ে দেখলো প্রেম স্বার্থের সাথে ঝগড়া ব্যস্ত। লোকটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কিছুটা ছোট বাচ্চাদের মতো। নিধি আর কায়নাত ড্রয়িং রুমে এসে ওদের পাশে বসলো। স্বার্থ ঘাড় ঘুরিয়ে ওর ঘরের দিকে তাকিয়ে প্রেমের খানে খানে বলল, তোর বইন কই বাল? কায়নাতরে জিগা। ভাবি নিশু কোথায়? ও তো আপনার সাথে এসেছিল তাই না? আপু তো ঘরেই আছে ভাইয়া। ও আচ্ছা, এখানে এলো না কেন? মনটা খারাপ মনে হচ্ছে। আমাকে একটু ওর কাছে নিয়ে চলো। কায়নাত উঠে দাঁড়ালো। স্বার্থকে নিয়ে ওই ঘরের দিকে পা বাড়ালো। নিধি চুপচাপ প্রেমের সাথে বসে আছে। প্রেম নিধিকে দেখে বলল, সিঙ্গেল মানুষ হইয়া বিয়েতে বেডিদের মতো শাড়ি পরস কেন? জানিস শাড়ি পরলে তোকে কেমন লাগে? খুব কেমন লাগে? খুব বাজে লাগে, একটু ভালো লাগে না। নিধি মাথা নিচু করলো। সত্যিই কি এত বাজে দেখতে লাগে তাকে? ডাক্তার বাবু কি আর মিথ্যে কথা বলবেন? উনি হয়তো সত্যি কথাই বলছেন। প্রেম নিধির শাড়ির আঁচলের এক কোণা ধরে শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়িটা সুন্দর, আমার বোকারানির মতো। নিধি শুকনো ঠোক গেল। যন্ত্রণা হয় বুকে প্রেমের মুখে অন্য নারীর কথা শুনলে। এই লোক কেন বুঝলো না তাকে? তার অনুভূতি, ভালোবাসা, মুগ্ধতা কিছুই বুঝলো না? নাকি বুঝেও না বোঝার ভান করে? হয়তো তাই। ডাক্তারবাবুর জীবনে অন্য নারীর অস্তিত্ব আছে, সেখানে নিধি কি করে প্রবেশ করতে পারে? প্রেমের ফোন বেজে উঠল। সে শাড়ি ছেড়ে দিয়ে ফোন স্পিকারে দিয়ে বলল, ও হ্যালো। ওপাশ থেকে এক নারীর চিকন মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেটা হচ্ছে হিয়ার। হিয়া বলল, প্রেম বলছেন? জি। আপনার মানিব্যাগটা
আমার বাসায় ফেলে গেছেন। প্রেম প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো সত্যি মানিব্যাগটা নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছে, আপনি রাখুন, আমি সন্ধ্যার আগে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, রাখছি তাহলে, আবার দেখা হবে। জি অবশ্যই। প্রেম কল কেটে দিল। নিধি বলল, মেয়েটা কে ডাক্তারবাবু? আপনি তার বাসায় গিয়েছিলেন? প্রেম ফোন রেখে পিটপিট করে নিধির পুরো আনন্দ দেখলো। ছোট কামড়ে একটু হেসে বলল, যা ভাবছিস তাই, সেই সে। নিধি জোরপূর্বক হাসলো খানিক। ভালোবাসার গভীরতা অনেক দূর অবধি চলে গেছে বুঝতে তার সময় লাগলো না। প্রেম নিধির শুকনো মুখ দেখে মিটিমিটি হাসলো। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। একটু বেশি প্রকাশকা মেয়ে। স্বার্থ ঘরে এসে নিশার পাশে বসলো। কায়না তো কোমরে হাত দিয়ে কোমর বাঁকিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কপালে গভীর ভাঁজ আর দৃষ্টি স্বার্থর দিকে। স্বার্থ আর চোখে কানাতকে দেখলো। ভারী বজ্জত মার্কা একটা বউ বিয়ে করেছে অন্য বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয় ঘটে কিচ্ছুই নেই। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে নিশাকে বলল, নিশু, আমার চোখের সামনে থেকে চলে যাও। এখানে এসেছো কেন? স্বার্থ শুকনো ঠোক দিল। নিশার খড়খড়ে কণ্ঠস্বর শুনে সে আদুরে কণ্ঠে বলল, চল আজ তোকে নিয়ে ঘুরে আসি। কে আপনি? আপনি আমাকে চেনেন? আমাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কেন? নিশা সোজা স্বার্থর চোখে চোখ রেখে বলল। স্বার্থ নিশার তেরা জবাব শুনে তৎ কিরমির করে পড়ল। উল্টোপাল্টা কথা বলে আমার মেজাজ বিগড়াবি না। নিশা হাত জোর করে বলল, দয়া করে অন্য জায়গায় গিয়ে নাটক করো স্বার্থ ভাই। আমাকে মুক্তি দাও। আমার ধারের কাছে এসো না তুমি। তোমাকে আমার সহ্য হয় না, বুঝতে পারছো না? আমার চোখের সামনে কোনোদিনও এসো না। নিশা ভীষণ রেগে গেছে। একটু আগে সেই শান্ত মেয়েটা রাগে খাপছে। স্বার্থ অপলক দৃষ্টিতে দেখলো মেয়েটাকে। শুষ্ক ঠোঁট ভিজে কানাতকে বলল, কায়নাত একটু বাইরে যেতে পারবে? তুমি এই ঘর থেকে কোথাও যাবে না। যদি যাও কোনোদিন আমার সাথে কথা বলবে না তুমি। স্বার্থ রাগে চোয়াল শক্ত করে হাত মুঠি বন্ধ করে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে নিশার দিকে তাকিয়ে রইল। মন চাচ্ছে থাপড়ে গালগুলো ফাটিয়ে ফেলতে। একে তো দোষ করবে, আবার রাগও দেখাবে। স্বার্থ চেয়েছিল মেয়েটা নিজের ভুল বুঝুক, স্বার্থকে বুঝুক, তার অনুভূতিগুলো বুঝুক, অনুভব করুক। কিন্তু না, নিশা তার উল্টোই কাজ করে যাচ্ছে। তবে তাই হোক যা নিশা চায়। স্বার্থ হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কানার ছোট কামড়ে নিশার দিকে তাকিয়ে আছে। এর আগে এত রেগে যেতে দেখিনি সে নিশাকে। নিশার আগে রীতিমতো কাঁপছে। স্বার্থ চলে যেতে নিশা হু হু করে কেঁদে উঠল। কানার তড়িঘড়ি করে ওর নিকট এগিয়ে গিয়ে বলল, আপু, কাঁদছো কেন? কি হলো তোমার? রাতে আর কানার ফুপুদের বাসায় থাকা হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে প্রেম জোর করে ওদের বাড়ি নিয়ে এসেছিল। নিশা প্রেমকে জড়িয়ে ধরে কেঁদেছে খুব। স্বার্থ তখন রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর প্রেম নিশাকে দেখতে ঘরে গিয়ে দেখে বোন কাঁদছে। যা বোঝার সে বুঝে গেছে। এখন গধূলি শেষ সময়। আকাশে হাজারো পাখি নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। আলতারাঙা আকাশ খানায় তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কানাত অনর ঘর ঝাড়ু দিয়েছে একটু আগে। লাট সাহেব নাকি সকালে বলে গিয়েছিল তার ঘরটা পরিষ্কার করতে। সেই সুযোগ বুঝেই বেলি বেগম কানাতে পাঠিয়ে দিয়েছে অনের ঘরে। তার কথা, জামাই বউ এক ঘরে না থাকলে ইটিস পিটিস হবে কি করে। এদিকে বুড়ি জানি না খাটাটা তাকে এই ঘরের আনাচে কানাচেও আসতে দেয় না। কানাত ওনা কোমরে পেঁচে লম্বা চুলগুলো হাতকোপা করে বিছানার চাদর পাল্টে দিল। তারপর ভাবলো কাবার থেকে তার কিছু শাড়ি বের করে নিয়ে যাবে। সব কাজ শেষে কানাত কাবার খুলে সে শাড়ি দেখতে লাগলো কোনটা কোনটা নেওয়া যায়। এই বাড়িতে সালোয়ার কামিজ খুবই কম, তাই চাইলো সে পরতে পারে না। সেই ঘুরে ফিরে শাড়ি পরতে হয়। নিচে একটা ড্রয়ার আছে, ছোট, সেখানে একটা পেপারের অর্ধেক বের হয়ে আছে, চাবির সাথে ঝুলিয়ে রাখা। হয়তো তাড়াহুড়ো অন্য চাবি রেখে চলে গেছে। কানাত শাড়ি বের করে বিছানা রাখলো। ড্রয়ারটা পুরোটা খুলে পেপারটা হাতে নিতেই চোখ গেল ড্রয়ারে রাখা কিছু হাস্যজল ছবির দিকে। কানাতের দৃষ্টি কেঁপে উঠল, ভরণটা ছ্যাদ করে উঠল সেই দিকে। চোখ যেতে শুষ্ক ঠোক গিলে কয়েকটা ছবি উঠিয়ে হাতে নিল। অতি সুন্দরী এক নারীর পাশে তার হালাল পুরুষ। প্রত্যেকটা ছবিতে লেগে আছে দুজনের প্রাণ খোলা হাসি। অনের হাতে হাত রেখে চোখে চোখ রেখে পাশাপাশি বসে আছে সেই নারী। কত রকম ছবি দুজনের। কখন যে চোখের কোনা পানি চলে এসেছে সে নিজেও বোধহয় জানে না। কোথাও একটা যন্ত্রণায় খাখা করছে বক্ষস্থল। এই মেয়ের কারণে কি
অন্য এখনো বিয়েটা মেনে নেয়নি, সে অন্য এক নারীকে ভালোবাসে। কায়নাতের শরীর শিহরিত হলো, বুকের যন্ত্রণায় শ্বাস আটকে এলো। কায়নাত তাড়াতাড়ি এই ছবিগুলো যথাস্থানে রেখে কাবার্ড বন্ধ করে ফেললো। হাঁটু কেড়ে মেঝেতে বসতে হু হু করে কেঁদে উঠল। প্রাপ্তির খাতা আজ সত্যি শূন্য মনে হচ্ছে। কী বা ছিল তার? নিজের বলতে এই সংসারটুকুই তো ছিল, তাও অর্ণকে ঘিরে। কিন্তু এসব যে ক্ষণিকের, এসব তার নয়। না অর্ণ, না সংসার, আর না অধিকার। অর্ণ বলেছিল খুব শীঘ্রই ডিভোর্স দেবে কায়নাতকে। ডিভোর্সের আসল কারণ অন্য এক নারী। কায়নাত তাদের ভালোবাসার মধ্যে একটা কাঁটা। অর্ণ সত্যি বলেছিল সেদিন। কায়নাত আসলেই অর্ণর গলার কাঁটা। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঢুকলো নিঃশব্দে মেঝেতে। কায়নাতকে উল্টে ফিরে বসে থাকতে দেখে কপাল কুঁচকাল। সে শক্ত স্বরে বলল, এই মেয়ে, আমার ঘরে কি করছেন আপনি? কায়নাত চমকে উঠল, চোখের পানি মুছে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। মাথা নত করে বিছানায় রাখা শাড়িগুলো আঁকড়ে ধরে ঘরে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালি। অর্ণ সামনে এসে দাঁড়ালো। কায়নাত চমকে উঠল, অর্ণের দিকে তাকাতে আবার মাথা নিচু করে ফেলে বলল, আম্মু আপনার ঘর পরিষ্কার করতে বলেছিল, সেটাই করেছি। কান্নাগুলো গলায় আটকে আছে, বোঝাই যাচ্ছে। অর্ণ ফুসফুস করে কান্নাতের থুতনি ধরে নিজের মুখোমুখি করলো। কান্নাতের চোখের পানি টলমল করছে, নাকটা লাল হয়ে আছে। অর্ণর চোখে ক্রোধ। সে হাতের কোটটা বিছানায় ছুঁড়ে মারল। কায়নাত হাসফাস করে অর্ণ থেকে সরতে চাইলে অর্ণ কায়নাতের ছোঁয়া চেপে ধরল। সে ছন কণ্ঠে বলল, কাঁদছো কেন তুমি? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে অর্ণর ছোঁয়ায়, কণ্ঠে অধিকারে। সে ঝাড়া মেরে অর্ণকে নিজে থেকে ছাড়িয়ে নিল। চোখের পানি মুছে বলল, ছবে না আমায়। ইডিয়েট, থাপড়ে সোজা বানিয়ে ফেলবো। কার সাথে গলজোর কথা বলছো তুমি? কায়নাত অর্ণের পাশ কাটিয়ে যেতে চাইলো। অর্ণ ক্ষিপ্ত হয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরলো। দরজা বন্ধ করে দিতেই কায়নাত চেঁচিয়ে উঠল, আপনার সমস্যা কি বলবেন? বিয়ে মানেন না, বউ মানেন না, তাহলে সেই মেয়েকে নিয়ে কেন আপনার এত মাথা ব্যথা? বিয়ে যখন মানেনি না, তাহলে ডিভোর্সটা দিয়েই দিন। আপনিও মুক্তি পাবেন, সাথে আমিও। ডিভোর্স তো আমি দিবই। আপনি কি ভাবছেন আপনাকে সংসার করার জন্য বিয়ে করেছে? সেটাই, বিয়েটাই যখন মানেন না, তাহলে এত কথা বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপার এলে আমায় পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দেব। তারপর দরজার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুলে দিন। পারবো না বলে অর্ণ কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত অনেক কষ্টে নিজেকে সামলালো। সব কিছু বিশ্বের মতো লাগছে, যন্ত্রণা হচ্ছে। নিজের বলতে আর কিচ্ছু রইল না, অন্তত একটা আশা ছিল অর্ণ একদিন না একদিন তাকে মেনে নিবে, ভালোবাসবে। কায়নাত শাড়িগুলো বিছানার উপর রেখেই বারান্দায় গেল। শীতল বাতাস তার সর্বাঙ্গ স্পর্শ করতে আনন্দে গড়িয়ে পড়ল দু ফোঁটা জল। সে ভেবেছিল নিজেদের একটু সময় দিবে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে কখনোই কল্পনাতেও ভাবেনি। আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। মা নেই আজ বছর খানিক তো হতে চলল। মা সবসময় কায়নাতের মাথায় আদুরে হাত বুলিয়ে বলতেন, বুড়ি তুই একদিন অনেক সুখী হবি দেখিস। আজ কায়নাতের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো মা, পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কখনো না জন্মাক। এমন সুখ কারো না হোক। তুমি দেখেছো মা, তোমার শুভ কত সুখে আছে। সুখ জিনিসটাই বোধ হয় সরিষি কোনো জন্য নিষিদ্ধ। এই দুনিয়া জন্ম নেওয়া চরম পাপ হয়েছে। জন্ম নিয়ে বাপকে মারলো, বিয়ের আগে মাকে, আর বিয়ের পর স্বামীকে। সুখটা কোথায়? সে চাইলেও তো কোথাও যেতে পারবে না। চৌধুরী বাড়ির বড় কর্তা তাকে কিনে এনেছিলেন। যাদের কাছে সে বিক্রি হয়েছে তাদের রেখে কোথায় যাবে? মা বেঁচে থাকলে বোধহয় এত সুখ কপালে থাকতো না। সুখের সাগরে এমনভাবে ভেসেছে যে ডাঙায় উঠতেই পারছে না। কায়নাত চোখের পানি মুছে ছোটের কোণে হালকা হাসি টানলো। আকাশের দিকে তাকিয়ে সব থেকে বেশি উজ্জ্বল জলজল করতে থাকা তারাটার দিকে তাকিয়ে বলল, এত সুখ আমার কপালে লেখা ছিল, আমি জানতামই না মা। সুখগুলো বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে ছাড়খাড় করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোর মেয়ে কতটা সুখে আছে? বয়সের আগেই ভীষণ বড় হয়ে গেলাম আমি। তোমার মেয়ের বিয়ে হয়েছে, ছোট একটা সংসার হয়েছে, কিন্তু স্বামী সংসার কিছুই তার নয়। কেন মা? আমার হতে ইচ্ছে হয় সংসারের। আমি কেন সব পেয়েও কিছুই পেলাম না? আমার কি আছে এই পৃথিবীতে? আমি যে আমারও না। আজ শুক্রবার, মাঝে কেটে গেছে দুদিন। সকালের নাস্তা শেষ করেছে সবাই একটু আগে।
বেরুজ বেগম, বেলি বেগম ও মাশফিক চৌধুরী বসে আছেন ড্রয়িং রুমে। আপাতত আশেপাশে কেউ নেই। সাইমা বাগানে গেছে নুসরাতের সাথে। মাশফিক চৌধুরী হতাশার স্বরে আফসোস করে বললেন, বুঝলে বেরুজ, ছেলেটাকে বিয়েতে বোধহয় ভুল করলাম। কায়নাত মেয়েটা অনেক ছোট, বুঝ হয়নি এখনো। অন্য চাইছে ওকে ছেড়ে দিতে, কিন্তু এটা কী করে সম্ভব বলো? 2 গ্রাম সাক্ষী রেখে ওদের বিয়ে দিয়েছি, আর ডিভোর্স দিলে মেয়েটা কোথায় যাবে? মির্জা বাড়ি তো কখনোই যেতে পারবে না, আর রইল চৌধুরী বাড়ি, সেখানে ও শান্তিতে থাকতে পারবে না। কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার মুখ দেখলে আমার অনেক মায়া হয়। বুক চিরে বেরিয়ে এলো চাপা নিঃশ্বাস। বেরুজ বেগম মন দিয়ে স্বামীর কথা শুনলেন। অর্ণকে তিনি পেটে ধারণ করলেও সেই সন্তানকে বুঝতে পারা ভীষণ কষ্টকর তার জন্য। পড়শির ব্যাপারটা ক্লোজ হওয়ার পর থেকেই ছেলেটা বিয়ে নামক জিনিসটা নিয়ে একটু বেশি ডিস্টার্ব। তাহলে কি অর্ণ এখনো পড়শিকে নিয়ে ভাবে? বেরুজ বেগম বেশি মাথা খাটাতে পারলেন না। তিনি চাইছেন না এই বিষয়ে ভাবতে, কিংবা অর্ণ ডিভোর্সের ব্যাপার নিয়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে শোধান, অর্ণের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, সে ডিভোর্স চায়। ও ম্যাচিউর একটা ছেলে হয়ে কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? সেটা তোমার ছেলেকে কি জিজ্ঞাসা করো। বেরুজ বেগম অস্থির হয়ে চোখ বুঝলেন। ছেলেটাকে নিয়ে তিনি কী করবেন? বিয়ের আগে একেবারের জন্য তাকে জানানো হয়নি তাদের বিয়ে দেওয়া হবে। তাহলে হয়তো কিছু করলেও করা যেত, কিন্তু এখন ঘরে অন্যের বিয়ে করা বউ উপস্থিত। খানিক্ষণ পর কায়নাত নেমে এলো সিঁড়ি বেয়ে। শ্বশুর শাশুড়ির সামনে এগিয়ে আসতে বেলি বেগম তার পাশে বসলেন। তাকে মাশফিক চৌধুরী বেলি বেগম তার পাশে বসালেন তাকে। মাশফিক চৌধুরী মুচকে এসে বললেন, কিছু বলবে মা? সকালে আমার ফুপুমা কল করেছিলেন, আম্মুকে কল দিয়েছেন, আম্মু নাকি কল রিসিভ করেনি। বেরুজ বেগম তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন, বললেন, ফোন তো আমার কাছে নেই, বসো, আমি ঘর থেকে নিয়ে আসছি। বেরুজ বেগম তাড়াহুড়ো করে উঠে উপরে গেলেন। মাশফিক চৌধুরী বললেন, কেন কল করেছিলেন? হুট করে কাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরঞ্জনা আপুর বাগদান হবে শুক্রবারে, অনুষ্ঠান করা হবে, তাই আম্মুকে কল দিয়েছিলেন। আজ বোধ হয় আপনাদের ও বাড়ি যেতে হবে। আজ যাবো কেন? ফুপুমা আম্মুকে কল করে আজ যেতে বলেছিলেন। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। বেরুজ বেগম কথা বলে নিচে নেমে এলেন। কায়নাত বাগানে গিয়ে দেখলো নুসরাত সাইমার সাথে বসে গল্প করছে। বাড়ির দারোয়ান ফোনে গান ছেড়ে গান শুনছে। সে এগিয়ে গেল নুসরাতের কাছে। নুসরাত কায়নাতকে দেখে পাশে বসতে বলল। কায়নাত বসলো, গায়ের ওড়না ঠিক করে, আর চোখে পুরো বাগানে চোখ বুলিয়ে কপাল কুচকে পড়ল। বাগানে পানি দিয়েছে কে আপু? মালি রাখা হয়েছে বড় ভাবি, আপনি জানেন না? মালি রাখা হয়েছে? কবে? কে রাখলো? বড় ভাই রাখছে। কায়নাত অবাক হলো ভীষণ। অর্ণ লোক রেখেছে, তাও আবার এই কাজের জন্য? লোকটা তো ফুল পছন্দই করে না। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নুসরাতের শুকিয়ে যাওয়া আনন পানে তাকিয়ে বলল, আপু তুমি ঠিক আছো? দিন দিন এমন শুকিয়ে কেন যাচ্ছ? নিজের যত্ন না নিলে বাবু ভালো থাকবে কি করে বলো তো? আমি ঠিক আছি। সাইমা মাঝে হাত ঢুকে ফট করে বলল, নুসরাত মিছা কথা কও কেন বড় আপা? তুমি যে কালকে জামাইরে দেখছো, এর লাইগা কান্না করতেছো, এটা তো আমি নিজের চোখেই দেখছি। চমকে উঠলো আকস্মিক, চোখ রাঙিয়ে বলল, এখান থেকে যা সাইমা। কারাত হতভম্ব হয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত না বললো বাবুর বাবা মারা গেছে, তাহলে তাকে দেখলো কি করে নুসরাত? সাইমা একা একা বকবক করতে করতে চলে গেল। নুসরাত মাথা চেপে ধরে বসে আছে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, তুমি আমার থেকে সত্যি কেন লুকিয়েছো আপু? নুসরাত বেশ কিছুক্ষণ চুপ রইল, নিজের পেটে হাত রেখে ফুপিয়ে উঠল। কায়নাত নুসরাতের কাঁধে হাত রেখে বলল, কাঁদছো কেন? আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করো না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কায়নাত আর কথা বাড়ল না। সবার ব্যক্তিগত জীবন আছে, সে যদি শেয়ার না করতে চায় তাহলে কায়নাত জোর করতে পারে না। সকাল 11:24 দিকে বাড়ির সামনে একজন লোক এলো বড় একটা বক্স নিয়ে। দারোয়ান এসে বাড়িতে জানালো এই খবর। আদাল আর আয়মান গিয়ে নিয়ে এলো বক্সটা। কায়নাতের নামে এসেছে বক্স। সবাই অবাক, বিশেষ করে কায়নাত। 43 কেজির একটা বক্স তার নামে এসেছে, তাও আবার এই বাড়িতে ড্রয়িং রুমের মধ্যখানে বক্সটা রাখা হয়েছে। নিশা বক্সটা ঘুরে ঘুরে দেখছে। এত বড় একটা বক্সে কি থাকতে পারে ভেবে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আদাল বক্সটা খুললো সময় নিয়ে। বক্স খুলতে সবাই আশ্চর্য চোখে তাকিয়ে রইল। নিধি কায়নাতের কানে বিড়বিড় করে বলল, আদাল বক্সের ভেতর থেকে সব প্যাকেট বের করলো। ঠিক কতগুলো প্যাকেট এখানে জানা নেই কারোর। সব প্যাকেটগুলো সাদা রঙের, বিভিন্ন
ডিজাইনের টু পিস এবং প্রিন্টের অনেকগুলো ওড়না, সাথে সাদা রঙের অনেকগুলো শাড়িও আছে। কানাতে চোখ কপালে, এত এত জামা, তা আবার সাদা রঙের, কে পাঠালো এসব? মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম জুড়ে জামা কাপড় দিয়ে ভরে গেছে। বিভিন্ন রঙের প্রিন্টের ওড়নাগুলো এত সুন্দর, কানাতে চোখ জুড়িয়ে গেল দেখে। সেদিন গাড়ি ভর্তি ফুল গাছ, আর আজ এত এত জামা, কে পাঠাচ্ছে এসব? বেরুজ বেগম সন্ধ্যার চোখে কানাতের দিকে তাকালেন। এসব তো আর উড়ে আসবে না, অবশ্যই কোনো চেনা পরিচিত মানুষ করেছে। তিনি কানাতের ভাবুক বদনে তাকিয়ে বললেন, এসব কে করেছে তুমি বুঝতে পারছো না? কানাত শাশুড়ির শক্ত ছোঁয়ালে তাকে মাথা নেড়ে বলল, আমি জানি না আম্মু। দুপুরে সবাই বাড়ির ছেলেরা নামাজ শেষে আসতেই খাবার দিলেন বেহরুজ বেগম। অর্ণর পাশে নিশা বসেছে, সে ভাইকে বারে বারে খুঁচাচ্ছে। অর্ণ বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিশার দিকে তাকালো। নিশা ঠোঁটে হাসি টেনে ফিউ নাচে ভাইকে আরো বিরক্ত করলো। অর্ণ তাতে দর চেপে বলল, থাপ্পড় খেতে ইচ্ছে করছে তোর? ভাইয়া, বলছিলাম কি, আমার পেটে তো কথা জমিয়ে রাখতে পারি না। এখন কি চাই তোর? টাকা 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 লাগবে। কত? 20 দিলেই হবে। সবার খাওয়া দাওয়া শেষ হতেই যে যার ঘরে চলে গেছে। আজ সুরঞ্জনাদের বাড়িতে দাওয়াত থাকলেও বেহরুজ বেগম বলেছেন আগামী শুক্রবারই যাবেন। বিকেলবেলা কায়নাত ছাদে এসেছিল জামা কাপড়গুলো নিতে। জামা কাপড়গুলো একত্রিত করে সে সিঁড়ি বেয়ে যখন নিচে নেমে আসছিল, তখন ড্রয়িং রুম থেকে অপরিচিত কোনো নারী কণ্ঠ স্বর শুনল সে উপর থেকে নিচে তাকিয়ে দেখলো ওয়েস্টার্ন পরিহিত এক মেয়ে সোফায় বসে আছে অর্ণর সাথে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, হাঁটু সমান একটা টাইট ফিট ড্রেস পরা। মেয়েটার পরনে। কানাতের শরীর জ্বলে উঠল। অর্ণের সামনে অন্য একটা মেয়ে শরীর বের করে বসে আছে, আর ওই লোকও মেয়েটার সাথে বসে বসে গল্প করছে। কানাত জামা কাপড়গুলো নিশার ঘরে রেখে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলো। বেরুজ বেগমও এতক্ষণে উপস্থিত হয়েছেন। কায়নাত নিচে নামতেই দেখতে পেল অর্ণের সাথে ছবিতে থাকা সেই মেয়েটাকে। কামড়ে ধরল হৃদগহীনে থাকা অবাধ্য অনুভূতিগুলোকে। মেয়েটার মুখে দারুণ হাসি, অর্ণের বদন গম্ভীর। কায়নাত পড়শির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা অনেক সুন্দর, তার ধারের কাছেও কায়নাত যেতে পারবে না। আজ এই মেয়ে বাড়িতে চলে এসেছে। পড়শি বেহরুজ বেগমের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কায়নাতের দিকে তাকালো। কায়নাতকে কয়েক পলক দেখে হাত দিয়ে ডেকে উঠে বলল, এই মেয়ে শোনো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অর্ণ বেহরুজ বেগম দুজনে পেছনে তাকালেন। কায়নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেহরুজ বেগম চটজলদি ছেলের দিকে তাকালেন। অর্ণ শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে আছে। কায়নাত কি করবে বুঝতে পারছে না। পড়শি আবারও ধমক দিয়ে বলল, কানে কি কম শোনো? বললাম না আমার জন্য পানি নিয়ে আসতে? Just shut up, Porshi. How dare you talk to her like that? অর্ণ উঠে দাঁড়িয়েছে, চোয়াল শক্ত করে পড়শির দিকে তাকিয়ে আছে। পড়শি আশ্চর্য হয়ে বলল, তুমি আমার সাথে চেঁচাচ্ছ অর্ণ? তুমি ওর সাথে এভাবে কথা বললে কেন? সো হোয়াট? কে এই মেয়ে? অর্ণ বুকে হাত বোঝে চোখ ছোট ছোট করে বলল, যে ঘাটের পানি খাচ্ছ সেই ঘাটে ওই নিচে বানিয়েছে। আমাকে কি তোমার দুধের বাচ্চা মনে হয়? তাহলে এই মেয়েই সে? অর্ণ কায়নাতের দিকে তাকালো। কায়নাত ফ্যালফ্যাল করে অর্ণর দিকে তাকিয়ে তার কথা শুনছিল। অর্ণ না এই মেয়েকে ভালোবাসে, তাহলে এমন করে কথা বলছে কেন? অর্ণর কাজকর্ম সব কায়নাতের মাথার উপর দিয়ে গেল। অর্ণ কায়নাতকে বলল, কাম হিয়ার। কায়নাত শুষ্ক ঠোক গেলে অর্ণ নিকটে কি দাঁড়ালো। বেরুজ বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের কাণ্ড দেখছেন। কি করতে চাইছে অর্ণ কায়নাতের এক হাত আঁকড়ে ধরে পড়শির সামনে উঠিয়ে বলল, She is my wife, Mrs. Orna Chaudhary. And I know very well that you know this. জেনে বুঝে আমার বাড়িতে আমার বউকে হ্যারাস করতে এসছো? পড়শি ধর চাপল। কায়নাতের দিকে তাকে গা চালানো হাসি দিয়ে প্রত্যুত্তরে বলল, তোমার চয়েস দেখে ভীষণ আফসোস হচ্ছে আমার। ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে তুমি কাল সকাল দেখতে পাবে না। আই প্রমিস। তোমার কলিজা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়াবো। অপমানে পড়শির রাগে কিচকিচ করতে লাগলো। এই মেয়ের জন্য অর্ণ অপমান করছে তাকে। বেরুজ বেগম পরিস্থিতি বুঝে পড়শিকে শক্ত গলায় শুধান, তুমি তোমার লিমিটে থাকো পড়শি। আমার বাড়ি এসে আমার ছেলের বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব। পড়শি নিজের সাইড ব্যাগ তুলে নিয়ে ঠোঁট বাঁকে হাসল।
বাড়ির বাইরে যাওয়ার আগে বলে গেল, শুরুটা যেহেতু তিক্ততা দিয়েই হলো, তাহলে শেষটা ধ্বংস দিয়েই শেষ হবে। আবার দেখা হবে। পড়শি বাড়ি থেকে বেরিয়ে গেছে। অর্ণর হাতে এখনো কায়নাতের ডান হাত। বেরোজ বেগম আজ চোখে সেদিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন। কায়নাত আশ্চর্য নয়নি এখনো শত দরজার দিকে তাকিয়ে আছে। একটু আগে এখানে কি হলো? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কায়নাত চোখ ঘুরিয়ে চ্যাপ চ্যাপ করে নিজের হাতের দিকে তাকালো। অর্ণর শক্ত করে ধরে রেখেছে। সে হাত মুচড়ামুচড়ি শুরু করলে অর্ণর ছেড়ে দিল। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে পড়ল। উনি আপনার কে হন? অর্ণব কায়নাতের মুখোমুখি হয়ে বুকে হাত গুজে দাঁড়ালো, মাথা নিচু করে। কায়নাতের আনন পানে তাকিয়ে বলল, শি ইজ মাই পাস্ট। এখন? নাথিং। কায়নাত আজ বহু কষ্টে অর্ণর ধারালো চোখে চোখ রাখলো। রুহ কাঁপছে তার, বার কয়েক ঢোক গিলে পড়ল। আপনি এখনো ওনাকে ভালোবাসেন? অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাসটুকু ছেড়ে শুধ হয়। আশা করি আমার আগের কথা উত্তর পেয়ে যাবেন। কেউ কিছু বললে বড়দের মতো দাঁড়িয়ে থাকবেন না। দরকার হলে মেয়েরে হাত পা ভেঙে দেবেন। তারপরেরটা আমি দেখব। চলে গেল। কায়নাতের দৃষ্টি আড়ালে অর্ণর বলে যাওয়া কথা খুব ভাবাচ্ছে তাকে। আজকাল কায়নাতের নিজেকে নিজেই পাগল পাগল মনে হয়। তার জীবনের সাথে কি হচ্ছে? সব এত এলোমেলো হওয়ার তো কথা ছিল না, তাহলে কেন? কায়নাত দীর্ঘশ্বাস ফেলে পড়শির কথা ভাবলো। অর্ণর সাথে এই মেয়ের অতীত সম্পর্ক ছিল, এটা বুঝতে তার সময় লাগলো না। তাহলে এই লোকের কিসের পিছু টান? ঘরে বউ রেখে কিভাবে সাধু পুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে? কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ করে অর্ণর বলা প্রত্যেকটা কথা মনে পড়ে গেল ওর। পড়শির সামনে কায়নাতকে নিজের বইয়ের পরিচয় দিয়েছে সে। আদৌ কি সে সত্যি শুনেছে নাকি ভুল? কায়নাত ফট করে উপরে তাকাল। অন্য নিয়ে চলে গেছে। কেন যেন অশান্ত মনটা ভীষণ হালকা লাগছে। ছোটো করে মুচকি হাসি। অন্য নিজের ঘরে এসে মেহরাবকে কল করলো। মেহরাব কল রিসিভ করতে অন্য যথেষ্ট চাপল। পড়শি বেরিতে এসছে, আমাকে জানিস নি কেন? বলল। মেহরাব বাসার ছাদে বসেছিল এক কিনারায়। বৃষ্টি ছিল বাড়ির মেন রাস্তায়, যেখানে সুরঞ্জনা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অন্যের এহেন প্রশ্ন শুনে সে কপাল কুঁচকে বলল, ও বাংলাদেশে এসেছে? অন্য চোখ বন্ধ করে হাত মুঠোবন্দি করলো। এই বান্দা তো আরেকটা মফিস। সে রাগে গজগজ করতে করতে বলল, ওকে ওয়ার্ন করে দিস, আমার বাড়ির আশেপাশে যেন না আসে। অর্ণ কল কেটে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রেখে বা হাতের আঙুল দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। গরম লাগছে ভীষণ। আচমকা নজর বাড়ির গেটের দিকে যেতে অর্ণর কপালে ভাঁজ পড়ল। স্বার্থ আর শেরের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কায়নাত তো এগিয়ে গেল সেদিকে। বাড়ির সামনে দারোয়ান নেই, কোথায় গেল? মনে হচ্ছে সেখানে কোনো গন্ডগোল লেগেছে। অর্ণ সিগারেট ঠোঁট থেকে সরিয়ে রাখলো, কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। এদিকে বাড়ির সামনে 27 থেকে 28 বছর বয়সী একজন নারী এসে হাঙ্গামা করছে। তার দাবি চৌধুরী বাড়ির বড় ছেলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেয়েটার মাথার কাপড় চেপে ধরে নাক টেনে বলল, বিশ্বাস করেন আপা, এই বাড়ির বড় পোলার লগে আমার সম্পর্ক আছে। হ্যাঁ, লগে আমার গভীর সম্পর্ক। কানা চোখ বড় বড় করে মেয়েটাকে দেখলো। দেখে মনে হচ্ছে মেয়েটার মধ্যে গ্রামের ছোঁয়া, সাথে আর কথাবার্তাও। তাই মনে হয় কায়নাতের বুক কাঁপছে মেয়েটার কথা শুনে। মুখ ফুটে কিছু বলতে পারছে না। পাশ থেকে স্বার্থ বলল, আপনারে আপা জীবনে দেখি নাই আমরা। কতদিনের সম্পর্ক আপনাদের মধ্যে? নিজের ভাষায় কাউকে পেয়ে মেয়েটা সরল মনে বলল, 2 মাসের সম্পর্ক ভাইজান। হ্যাঁ রে, আমি অনেকবার ফোন দিছি, কিন্তু হ্যাঁ ফোন ধরে না। হ্যাঁ যখন আমার বাড়িতে গেছিল তখন আমার এই বাড়ির ঠিকানা দিয়ে আইছে। হাতে রাখা কাগজের টুকরো টুকরো স্বার্থের দিকে এগিয়ে দিল মেয়েটা। স্বার্থ কাগজে চোখ বুলিয়ে শেরের দিকে তাকালো। শের স্বার্থের কানে কানে বলল, বিশ্বাস কর ভাই, অর্ণ জীবনেও এসবে নেই। স্বার্থ গলা কেসে কায়নাতের থমথমে মুখশ্রী দেখলো। মেয়েটা মুখ শুকিয়ে এসেছে। কায়নাত মেয়েটার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সে আপনার বাড়িতেও গিয়েছিল? মেয়েটা আর চোখে স্বার্থ আর শেরের দিকে তাকিয়ে মুখের উপর কাপড় চেপে বলল, শুধু কি গেছে, কইলাম না আমাদের মধ্যে গভীর সম্পর্কও আছে। বাড়ির ভেতর থেকে বেরুজ বেগম ও সাইমা বেরিয়ে এলেন। বাড়ির সামনে অচেনা এক মেয়ে কায়নাতের সাথে কথা বলতে দেখে এগিয়ে এলেন। এসে এসব আজে বাজে কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেল। কায়নাতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। শেষে কিনা অন্য চরিত্রের সমস্যা। বেরুজ বেগম মেয়েটাকে ধমকে উঠলেন, বললেন, মুখে লাগাম টানো মেয়ে, কি বলছো ভেবে বলছো?
আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছো তুমি? আমি গরিব হইতে পারি তাই বলে মিথ্যা কথা কই না আম্মাজান। সেটা আম্মাজান কে? হ্যাঁ, আপনি আপনার ছেলেরা ডাকেন, আমার কথা বিশ্বাস না হইলে তারই জিজ্ঞাসা করেন। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে প্রায় সকলেই বাইরে চলে এসেছে। অর্ণ এখনো নিজের ঘরে বারান্দায় দাঁড়িয়ে, স্পষ্ট কথাও শোনা যাচ্ছে না। যখন দেখলো কানাত কাঁদছে তখন ঘরের বাইরে পা রাখলো। অন্যদিকে বাগানের শেষ প্রান্তে বাড়ির এক কোণে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে বাড়ির দারোয়ান হিনান। যে মেয়েটা বাড়িতে এসে ঝামেলা করছে সে আর কেউ নয়, হিনানের গার্লফ্রেন্ড রাবেয়া। সে রাবেয়াকে মিথ্যে কথা বলে সম্পর্কে জড়িয়েছিল, বলেছিল চৌধুরী বাড়ির বড় ছেলে সে। বেচারা ঘুণা করেও টের পায়নি রাবেয়া এই বাড়ি অবধি চলে আসবে। এইসব যদি বেরুজ বেগম জানেন, না জানি হিনানের কি অবস্থা করবেন। রাবেয়া নাক টেনে টেনে কাছে। অর্ণ ধীরে এগিয়ে এলো, কানাতের পেছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? সবে অন্যদিকে তাকালো। কানাত পিছু ঘুরে দাঁড়াতে গেলে অর্ণর শক্তপোক্ত বুকের সাথে বাড়ি খেলো। অর্ণ এক হাত দিয়ে কানাতকে আঁকড়ে ধরে বেরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, এখানে কি হচ্ছে মা? বেরুজ বেগম বিরক্ত হয়ে রাবেয়াকে দেখিয়ে বলল, এই মেয়েটা বলছে তোমার সাথে নাকি ওর গভীর সম্পর্ক আছে। কি হচ্ছে এসব? অর্ণ চোখ কপালে, কিসব কথা এসব? সে রাবেয়ার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকাতে মেয়েটা শুষ্ক ঢোক গিলে বলল, ওনার লগে তো আমার কোনো সম্পর্ক নাই আম্মাজান, ওনারে আমি চিনি না। এই বাড়ির বড় পোলা হিনানের লগে আমার সম্পর্ক। কায়নাত কথাটা শুনেই থমকে গেল। সে এতক্ষণ অর্ণের চরিত্র চটকে ঘেটে ফেলেছিল, এখন শুনছে মেয়েটা অন্য কারোর কথা বলছে। কিন্তু এই হিনানটা কে? বেরুজ বেগম রাবের কথা শুনে অবাক হয়ে বলল, এই বাড়ির বড় ছেলে হিনান। এই মেয়ে হিনান আমার বাড়ির দারোয়ান। ও আমার ছেলে হলো কবে থেকে? কে বলছে তোমাকে এসব? হ্যাঁ, নিজেই আমারে কইছে। আমি এখন কি করব আম্মাজান? নুসরাত মেয়েটাকে ভালো করে দেখে দীর্ঘশ্বাস ফেল। মায়া হলো খুব। সে মিনমিন কণ্ঠে বলল, হিনান ভাইয়ের 3 বউ এবং 2 বাচ্চা, সাথে কোচা একটা সংসার আছে। এটা আপনি জানতেন না? হালায় 3 বিয়াও কইরা লাইল রে, আর আমরা কি করলাম? চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুম জুড়ে উপস্থিত সকলেই রাবেয়া মেয়েটা কেঁদে কুটে নিজের বেহাল দশা বানিয়েছে। সে তখন থেকে কেঁদেই যাচ্ছে। পাশে নুসরাত বসে আছে, তার মায়া হচ্ছে মেয়েটার জন্য। কিছুটা হলেও নিজের জীবনের সাথে মিল পাচ্ছে। কায়নাত গাল ফুলিয়ে কপাল কুঁচকে রেখেছে, রাগ হচ্ছে তার, কিন্তু কেন সে বুঝতে পারছে না। পাশে অর্ণ এবং নিশা বসেছে, আর সে মাঝখানে। স্বার্থ, শের, আয়মান অন্য পাশে। বেরুজ বেগমও বেলি বেগম হতাশার নিঃশ্বাস ফেলছেন। একটু পর পর হিনানের কোনো খবর নেই, হতচ্ছাড়া কোথায় পালিয়েছে কে জানে। বেরুজ বেগম রাগে ফুসফুস করে নিঃশ্বাস ফেললেন। আয়মান হিনানকে খুঁজতে বের হয়ে গেছে। আজ হাড্ডি গুড্ডি না ভাঙলে বেয়াদবটার শিক্ষা হবে না। অর্ণ আর চোখে কানাতের ফোলা মুখ দেখে কপাল কুঁচকাল। এমনিতেই বাচ্চা একটা মেয়ে, তার মধ্যে গাল ফুলিয়ে আরও বাচ্চা সেজে বসে আছে। তার বিরক্ত লাগলো। পিচ্ছি বউ নিয়ে সংসার করতে হচ্ছে ভাবতে শরীর খাটা দেয় তার মধ্যে মেয়েটা আরও বেশি বাচ্চা সেজে বসে থাকে। স্বার্থ বারে বারে নিশার দিকে তাকাচ্ছে। নিশা একবারের জন্য তার দিকে তাকায়নি। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। এত ইগো এই মেয়ের। অবশ্য দোষটা তারও। হয়তো আলিশের সাথে দেখেছে বলে এত রাগ। সেও বা কী করতো? কত বড় সাহস! ফাইজকে মেরেছে বলে একদম পুলিশের কাছে চলে গেছে। ঠিকই আছে, এই মেয়েকে আরও জব্দ করা দরকার। খানিকক্ষণ পর আয়মান হিনানকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। হিনান ভীতু নজরে রাবেয়ার দিকে তাকে শুষ্ক ঠকিল। হিনানকে দেখেই রাবেয়া উচ্চস্বরে সুত হয়। হয়তো উনি। বেরুজ বেগম বিরক্ত হয়ে হিনানের দিকে তাকিয়ে আছেন। অর্ণ উঠে দাঁড়ালো, হিনানের সামনে গিয়ে বলল, তোমার জন্য আজ আমার চরিত্র নিয়ে কথা উঠেছে হিনান ভাই। একটু তো লজ্জা শরম করো। ঘরে 3টে বউ বাচ্চা রেখে আবার অন্য এক নারীর সাথে সম্পর্কে কিভাবে জড়ালে? শরম থাকলে কি আর 3টা বিয়ে করতো? ওর কারেন্ট বেশি, বুঝতে হবে। মাফ করে দাও ভাই। আপনি আমারে এমনি ঠকাইলেন? আপনি আগে কেন কর নাই আপনার আগেও বিয়া হয়েছে? আপনি আমার লগে সম্পর্ক করছেন, কলঙ্কিত করছেন। এখন আমারে বিয়া করব কেডা? বলেই মেয়েটা যুক্তি উঠল। বেরুজ বেগম শুষ্ক ছোট ফেসালেন। হিনানের অলরেডি 3টা বউ, এখন যদি এই মেয়ের সাথে আবার বিয়ে দেওয়া হয় তাহলে চুল ছিঁড়াছিড়ি শুরু হবে।
আবার রাবেয়ার সাথে বিয়ে না দিলেও সমস্যা। মেয়েটা যা বলছে তাতে মনে হচ্ছে এদের সম্পর্ক গভীরে চলে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে শক্ত চোখে হিনানের দিকে তাকালেন, বললেন, যা হয়েছে খুবই খারাপ করেছে হিনান। এখন কি করতে চাইছো? কি করবো? ওকে বিয়ে করবে? সাইমা এতক্ষণ চুপ থাকলো, ওনার কোনা কুচলে বলল, খালাম্মা একটা সত্যি কথা কই, এই হিনান আমারে ওর জালে ফাঁসাইতে চাইছিল জানেন। খালি কই তো, সাইমারে তরে আমার অনেক ভাল লাগে, প্রেম করবি আমার লগে? সাইমার কথা শুনে সবাই হতবাক। ঘরে 3টা বউ রেখে আবার বাইরেও প্রেম, তাও আবার একই বাড়ির মেয়ের সাথে। বেরুজ বেগম রাগে চোখ বন্ধ করে ফেললেন। কায়নাত চোখ বড় বড় করে হিনানের দিকে তাকে মুখ ফুসকে বলি ফেলল, আমি তো জীবনে একটা প্রেমও করিনি, আর আপনি একসাথে 5টা। বলেই মুখের উপর হাত রাখলো। ইস, কোথায় কি বলে ফেললো। নিশা আফিক করে হেসে দিল। অর্ণ বাঁকা চোখে কায়নাতের মুখশ্রী দেখলো। হিনান গলা কেসি মিনমিন করে বলল, ম্যাডাম আপনি যদি বলেন তাহলে সাইমা আর রাবেয়া দুইজনেরই আমি বিয়ে করতে রাজি। হতচ্ছাড়া, থাপ্পড় খেয়েছো কখনো? একে তো একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছো, এখন সাইমাকেও তোমার চাই? সাইমাকে আমি ছোট থেকে বড় করেছি নিজের মেয়ের মতো, আর তুমি ওর দিকেই নজর দিয়েছো। হিনানের মুখটা চুপসে গেল। অর্ণ বিরক্ত হলো ভীষণ। শুধু শুধু কথা বাড়াচ্ছে সবাই। সে প্রস্থান করলো। ঘন্টাখানিক বাদেই কাজী এনে বাড়িতেই দুজনের বিয়ে দেওয়া হলো এবং কল করে তার 3 বউকেও জানানো হলো ও নিশ্চিত আজ বেচারার বাসের জায়গায় কবর খোঁড়া হবে। পরের দিন কায়নাত তো নিশা কলেজে গেল। 3 দিন পর অর্ণ এবং মাশফিক চৌধুরী দেশের বাইরে ছাপেন। কাজ কবে শেষ হবে সেটা ঠিক জানেন না তারা। অর্ণ অফিস রুমে বসে কাজ করছিল, মূলত কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করছিল। এখন দুপুর গড়িয়েছে, খাওয়া হয়নি এখনো। মাশফিক চৌধুরী কোথায় যেন গেছেন, অর্ণ জানে না। অর্ণ কাজের ফাঁকে একবার ফোন হাতে নিলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, পড়শির মেসেজ। একটা পিকচারে বিজয়ের বিধ্বস্ত দেহ দেখা যাচ্ছে, বিছানায় গুটিয়ে শুয়ে আছে সে। নিচে লেখা, আমার ভাইকে তুমি কুকুরের মতো মেরেছ, ভেবো না তোমাকে ছেড়ে দেব, সময় হোক এর শেষ দেখে ছাড়বো আমি। অনেক ঠোঁটের কোনায় হালকা হাসি ঝুলানো। তাকে দেখে মনে হচ্ছে বিজয়কে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। সে হাতের সাহায্যে মাথার চুল পেছনের দিকে ঠেলে দিয়ে জবাবে বলল, The dog's tail is never straight. অন্য নম্বরটা ব্লক করে দিল। বিরক্ত লাগছে। মাশফিক চৌধুরী পার্টনার বানানোর জন্য আর কোনো মানুষ পেল না। সেই পশির বাবাকে বানাতে হলো। যেমন বাপ তেমন হয়েছে ছেলে মেয়েগুলো। অমানুষের জাত। অন্য কাজে মনোযোগী হলো। আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সন্ধ্যায়। কায়নাত ও নিশা সবে মাত্র কলেজ থেকে বের হলো। বাইরে রোদের প্রখরতা কমে এসেছে। মেঘলা আকাশ, আজ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, তবুও বলা যায় না। কলেজ থেকে একটু দূরে বাইক নিয়ে বসে আছে স্বার্থ। সে নিশাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ নিশার সাথে কথা বলা দরকার। এটা বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছে। না জানি কবে হাত ফসকে বের হয়ে যায়। কত শখের নারী তার। নিশা ও কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো, বাড়ির গাড়ি নেই। নিশা ফোন বের করে দেখলো, ফোনের চার্জ নেই। বিরক্ত হয়ে বলল, গাড়ি কেন আসেনি এখনো? কায়নাত আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখলো। বাঁ সাইডের রাস্তার কোনায় বাইকে স্বার্থর দিকে চোখ যেতে স্বার্থ হাত উঠিয়ে হায় দেখালো। কায়নাত বলল, আপু ওই যে ওটা স্বার্থ ভাইয়া না? এসব ফট করে তাকালো কায়নাতের ইশারা দেখে। স্বার্থই তো বাইক নিয়ে এগিয়ে আসছে এই দিকে। নিশা কায়নাতের হাত আঁকড়ে ধরে উল্টো পথে হাঁটা ধরলো। বলল, ওনার সাথে কথা বলবে না কায়নাত? কিন্তু আপু তোমার ওনার সাথে কথা বলা উচিত। কোনো দরকার নেই। এমন খারাপ চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো কাজ নেই। কায়নাত চোখে ঠকিল। এতক্ষণে স্বার্থ ওদের সামনে চলে এসেছে। একদম ওদের সামনে এসেই ব্রেক কষেছে। নিশার চোখ খিচে বন্ধ করে দাঁতে ধর চাপল। কায়নাত স্বার্থকে সালাম দিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? স্বার্থ বাইক থেকে নেমে বলল, ভালো আর থাকবো কি করে বলো, নেশার নাকড়াই শেষ হচ্ছে না। রাস্তা ছাড়ো। স্বার্থ একটা রিস্কা ডাকলো। আরেক হাত দিয়ে নিশার হাত ধরে কায়নাতকে বলল, ওঠো কায়নাত। ও কোথায় যাবে? কায়নাত ওঠো রিক্সায়। কায়নাত চুপচাপ রিস্কায় উঠে বসল। স্বার্থ রিক্সাওয়ালাকে ঠিকানা দিয়ে বলে দিয়ে কায়নাতকে বলল, গিয়ে সেবা যত্ন করো একটু কেমন। নিশা স্বার্থর কাছে হতবাক।
কায়নাত চলে যেতেই নিশা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। কি সমস্যা তোমার? আমার কলেজের সামনে এসে কেন তোমার সবসময় ঝামেলা করতে ইচ্ছে করে? এর আগেও তোমার কারণে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। স্বার্থ ভাই, দয়া করে আমার থেকে দূরে থাক। চুপ করবি তুই? স্বার্থ থমকে উঠল। আশেপাশের কিছু স্টুডেন্ট আর চোখে এদিকেই তাকালো। নিশা শুকনো ঠোক গিলে আশেপাশে চোখ বুলিয়ে বলল, প্লিজ যাও স্বার্থ ভাই, এখানে ঝামেলা করবে না। স্বার্থ নিশার কাঁধে হাত রাখলো, কাঁধে হালকা স্লাইড করে বলল, হয় চুপচাপ বাইকে উঠ, না হলে এই রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো কর। তোর কলেজ দিয়ে কি আমি বাল ফেলাবো? কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। স্বার্থ ভাই, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। বাইকে উঠ। কোন অধিকারে জোর করছো তুমি? আমি তোমার কে হই? স্বার্থ বিরক্ত হয়ে নিশাকে জোর করে বাইকে উঠালো। মেয়েটা এত খাটতে না, যেমন ভাইগুলো ঠিক তেমন ছোট বোনটা হয়েছে। রক্তে না হলেও কানেকশন তো আছে। কায়নাত চৌধুরী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। স্বার্থ তাকে শ্বশুর অফিসে পাঠালো। সে তো ভেবেছিল বাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন দেখছে অফিসে। তার কাছে ভাড়া নেই, বাড়ি যাবে কি করে? কায়নাতের ভীষণ আফসোস লাগলো। কিপটা আমার একটা জামাই পেয়েছে, সে হাত খরচটাও তো অন্তত দিবে নাকি? হাত খরচটাও শ্বশুর দেয়, কি কপাল তার। সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। বাড়ির অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। বাতাস ছেড়েছে। এই বৃষ্টির দিন কবে শেষ হবে আল্লাহ জানে। সে অফিসের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখন অন্যর সাথে দেখা হলেই ঝগড়া লাগবে। লোকটা এত বেশি বকাঝকা করে। বাবা! কায়নাত লিফটে উঠে 12 তলায় চাপ দিল। গ্রাউন্ড ফ্লোর থেকে আরও 3 জন ছেলে উঠল। কায়নাত লিফটের এক কোনায় গিয়ে গুটিয়ে নিল নিজেকে। এত বেশি অস্বস্তি লাগছে যে ঘাম ছুটে গেছে। 2 জন 7 তলায় নামতে আরেকজন ঘাড় ঘুরিয়ে কায়নাতের দিকে তাকালো। ওকে এমন হাসপাস করতে দেখে ছেলেটা বলল, আপনার কি সমস্যা হচ্ছে মিস? কায়নাত ভীতু চোখে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, জি না। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। না, ঠিক আছি আমি। কোথায় যাচ্ছেন আপনি? লিফটের দরজা খুলে গেল। সামনেই অর্ণ কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে। কায়নাত আর সেই ছেলেকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সে ফোন রেখে দিল। কায়নাত সামনে তাকাতে অর্ণকে দেখে যেন শান ফিরে পেল। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলল, আমার জামাইয়ের কাছে এসেছি, এই যে ওনার কাছে। ছেলেটা বেরিয়ে এলো অবাক চোখে অর্ণের দিকে তাকিয়ে বলল, কিরে তুই কবে বিয়ে করলি? অর্ণ আজ চোখে কায়নাতকে দেখলো। মেয়েটা অর্ণের এক হাত জড়িয়ে ধরেছে। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, তুই ওখানে কি করছিস? ছেলেটার নাম ইমরান, অর্ণের ফ্রেন্ড। অর্ণর সাথে দেখা করতে এসেছিল। সে হাসি মুখে বলল, তোর সাথে দেখা করতে এসেছি। তোর তো ছুটি প্রায় শেষের দিকে, কবে আবার চলে যাবি? আর আমিও ব্যস্ত থাকি, তাই ভাবলাম আজ এসে দেখা করে যাই। অ্যাকচুয়ালি আমার এখন মিটিং অ্যাটেন্ড করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফ্রি হব কখন জানি না, তুই ওয়েট করতে পারবে? আমার বনানী যেতে হবে, আজ আর হলো না। তুই কবে ফ্রি হবি বল? কাল ফ্রি আছে। তাহলে কাল দেখা হচ্ছে। শিওর। ইমরান চলে যেতে অর্ণ মাথা নিচু করে কায়নাতের দিকে তাকালো। গলা কেসে বলল, ছাড়ুন ম্যাডাম, নাহলে আমি ধরলে ছাড় পাবেন না। কায়নাত তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে দ্রুত বজায় রেখে দাঁড়ালো। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, ওই লোককে দেখে ভয় লাগছিল। কিসের ভয়? ছেলে মানুষ, তার মধ্যে একা ছিলাম আমি। কারোর জানের ভয় থাকলে আপনাদেরকে হাত বাড়াবে না। সো রিল্যাক্স। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন ম্যাডাম? কায়নাত অদ্ভুত চোখে অর্ণের দিকে তাকালো। লোকটা কি নেশা করেছে? এমন করে কথা বলছে কেন? কেমন অদ্ভুত শীতল অর্ণের দৃষ্টি। ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বার কয়েক ঝোঁক গিলে বলল, স্বার্থ ভাইয়া পাঠিয়েছে। স্বার্থ কেন এখানে আপনাকে পাঠাবে? উনি নিশা আপুকে নিয়ে কোথায় যেন গেছে। অনেক কিছুক্ষণ কায়নাতের অস্থির ভাবভঙ্গি দেখে পিছন দিকে হেঁটে যেতে যেতে বলল, ফলো মি। কায়নাত দৌড়ে অর্ণের পিছনে পিছনে হাঁটা ধরলো। অর্ণ নিজের অফিস রুমে ঢুকে দরজা টেনে দিল। কায়নাত ঢুকে দরজা লক করে দিল। অর্ণের রুমটা বাড়ির মতোই বিশাল বড়। কায়নাতের আগে এখানে এসেছে। দক্ষিণে পুরো দেয়ালটাই কাচের, যেখান দিয়ে পুরো শহর দেখা যায়। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। কায়নাত ঘেমে নিয়ে একাকার। অর্ণ দেখলো তাকে। তার কক্ষের সাথে আলাদা একটা রেস্ট নেওয়ার রুম আছে। সে ভেতরে দরজা খুলে কায়নাতকে বলল, ম্যাডাম এদিকে আসুন। কায়নাত
গেল, দেখলো একটা বেডরুমের মতো সেম রুম। সে গোল গোল চোখ করে পুরো ঘরে চোখ বুলিয়ে বলল, এখানে ঘর এলো কি করে? আপনি এখানে থাকেন? কানাত কি মনে করে যেন অনুর দিকে তাকিয়ে বলল, আপনার অফিস রুমে আবার কোনো মেয়ে আসে না তো? আমার পুরো অফিসে হাজার খানেক মেয়ে আছে, দরকার হলে আসবে না। তার মানে ওরা এখানে আসে? অনু বুঝলো কানাতের মাথায় কি চলছে। বিচ্ছু কি শুধু শুধু বলে, এই মেয়ের মাথা এত মোচা কেন? সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কবে বড় হবেন? আমি আবার ছোট ছিলাম কবে? মায়ের পেট থেকে কি বিচ্ছু হয়ে বের হয়েছিলেন? অপমান করবে না বলে দিচ্ছি। ছোট নেই মানে আমার আর কয়েকদিন পরেই 17 বছর বয়স হবে, তাহলে বড় হলাম না? বলতে বলতে অনুর চোখের দিকে তাকালো সে। অনুর দৃষ্টি কোথায়? কানাত ঠোঁট কামড়ে ধরলো, হালকা কেসে বলল, আপনার না মিটিং আছে, যান, দেরি হয়ে যাচ্ছে না? অনু কানাতের দিকে দুপা এগিয়ে এলো। কানাত হালকা পিছিয়ে যেতে যেতে বলল, আর বেশি কথা বলবো না, প্রমিস। আপনি এখন যেতে পারেন ভাইয়া। অনু থেমে গেল কায়নাতের কথা শুনে। হাঁচকা টানে কায়নাতকে নিজের নিকট এগিয়ে এনে শুধোয়। বিয়ে করা জামাইকে ভাই রাখছেন, লজ্জা করেন আপনার? কায়নাত এমনিতেই অনের হঠাৎ ছোঁয়ায় হকচকে গেছে, আবার এহেন কথা তাজ্জব বনে গেল। সে ভয়ত চোখে অনের দিকে তাকিয়ে পড়ল, ছাড় না ভাই। অন্য ছেড়ে দিল ওকে। ঘরের বাইরে যেতে যেতে একবার পিছু ঘুরে দাঁড়ালো। কায়নাতের ভয়ার্ত বদনে আঁখি বুলিয়ে বলল, যে জিনিস একবার অর্ণব চৌধুরীর নামে হয়েছে, সে জিনিস মরণের আগ অব্দি কেউ ছুঁতে পারবে না। যেটা আমি চেয়েছি সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে দুবার ভাববো না। নিজের মূল্যবান বাক্য কায়নাতের মুখের উপর ছুঁড়ে মেরে হনন করে বেরিয়ে গেল ঘর থেকে। কায়নাত অনর কথার আগা মাথা কিচ্ছু বোঝেনি। লোকটার মতো তার কথাগুলো কেমন যেন ভীষণ ভারী। অর্ণ মিটিং রুমে যাওয়ার আগে সার্থকে কল করলো। সার্থর নাম্বারে কল দিতে সার্থ রিসিভ করলে অন্য শুধু হয়, কোথায় তুই? বাইরে আছি। নিশা কই? আমার সাথেই। ইডিয়েট, ওকে এখনো বাইরে ডেকেছিস কেন? আধ ঘন্টার মধ্যে ওকে আমার বাড়িতে চাই। লক্ষ্মী শালা আমার, তোর বোনের একটু বুঝা বাপ আমার। শালি আমার কথা বুঝে না, খালি চিল্লায়। থাপড়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। ওকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে আয়। অন্য কল কেটে দিল। স্বার্থ হতাশ, ভীষণ হতাশ। নিশা এত রেগে আছে যে ওর একটা কথাও শুনতে চাচ্ছে না। নিশাকে নিয়ে স্বার্থ নিজের বাড়িতে নিয়ে এসেছে। এখানে এসে আলিশার সাথে একবার তার কথা কাটাকাটি হয়েছে। ভেবেছিল আলিশার সাথে দেখা করে সব ঠিক করে ফেলবে, কিন্তু এখন আরও বিপদ মনে হচ্ছে। সে আলিশাকে বলেছিল নিশাকে জব্দ করতে, তাকে যেন সে হেল্প করে। সেই হিসেবে আলিশা রাজি হয়েছিল, কিন্তু এখন এই মেয়েও নাটক শুরু করেছে। নিশা ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পর বের হয়ে আসতে স্বার্থ বলল, আমার কথাটা একটু শোন নিশু। নিশা কলেজ ব্যাগ তুলে নিল। তারা ড্রয়িং রুমে অবস্থান করছে। স্বার্থর মা বোধ হয় নিজের কামরায়, আর সৌরভ বাড়িতে নেই। নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে বলল, স্বার্থ উঠে দাঁড়ালো নিশার সামনে, দাঁড়িয়ে বলল, অনেক বুঝিয়েছ, আর বুঝতে চাই না আমি। দেখ, ওই ভাইসকে নিয়ে তুই একটু বেশি বেশি করছিলি, যেটা আমার সহ্য হচ্ছিল না। তারপর আবার পুলিশ নিয়ে কাহিনী করলি। সব মিলিয়ে তোকে একটু জব্দ করার জন্য আমি আলিশাকে বলেছিলাম আমাকে হেল্প করতে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস কর। আমি কার সাথে মিশবো নাকি কি করব সেটা আমার ব্যাপার, তোমার এত মাথা ব্যথা কেন? স্বার্থ আরেকটু এগিয়ে এলো, বুকের বাপাশে হাত রেখে বলল, আমার এখানে থাকিস তুই। আমি জানি তুই আমাকে খুব ভালো করে বুঝিস, তবুও অবুঝের মতো আমাকে অবহেলা করিস। ফুরিয়ে যাওয়ার আগে কুড়িয়ে নে আমায়। তুই বিহীন পাগল হয়ে যাচ্ছে আমি। নিশা নিষ্পলক চোখে তাকিয়ে রইল। কি বলছে এসব স্বার্থ? স্বার্থ দীর্ঘশ্বাস পেল, নিশার গালে হাত রেখে কপালে কপাল ছিকিয়ে বলল, আমি ভালোবাসি তোকে। আমি আমার নেশাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়েছে আমি। সত্যি বলছি, আমার মতো ভালো তোকে কেউ বাসবে না নিশু। একবার শুধু বল, স্বার্থ আমি তোমাকে ভালোবাসি। নিশার গলা ধরে এলো। আজ স্বার্থ নিজের মুখে স্বীকার করলো সে নিশাকে ভালোবাসে। এ যেন বিশ্বাস হচ্ছে না। স্বার্থ সব সময় কাজকর্মে বুঝিয়ে এসেছে নিশাকে সে ঠিক কতটা ভালোবাসে, তবে আজ নিজের মুখে স্বীকার করলো। নিশার গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। এই পানি আনন্দের প্রাপ্তির। স্বার্থ নিশার চোখের পানি খুব যত্ন করে মুছে দিল। বুকের সাথে ওর মাথাটা চেপে ধরে বলল, এইখানে লুকিয়ে থাক সব সময়। নিশা ফুপিয়ে উঠল। স্বার্থর বুকে কিল ঘুষি মেরে কান্নারত কণ্ঠে বলল, তুমি
খারাপ স্বার্থ ভাই। তুমি ওই মেয়ের সাথে ঘুরেছো আমার চোখের সামনে দিয়ে। ওই মেয়ে তোমাকে ছুঁয়েছে, অধিকার দেখিয়েছে। আবার তুমি ওই মেয়ের সাথে এফবিতে পিকচার আপলোড করেছো। তুমি কি ভেবেছো এসব আমি দেখিনি? স্বার্থ ঠোঁট কামড়ে হাসল। নিশার মাথায় আদুরে হাত বুলিয়ে মাথায় আলতো চুমু এঁকে বলল, তোকে জ্বালানোর জন্য করেছি এসব। আমার সামনে অন্য একটা ছেলেকে নিয়ে ঘুরিস আর আমি ঘুরলেই দোষ? দেখেছিস কেমন লাগে? নিশা কেঁদে যাচ্ছে। কত খারাপ ভাবা চায় তাকে জ্বালানোর জন্য এসব করেছে এতদিন, অথচ একবারও ভাবিনি নিশার কেমন লাগবে। এতদিন কত কষ্ট পেয়েছে সে। চার দেয়ালের পাশে হু করে কেঁদেছে। বুকের মাঝে যন্ত্রণা হতো বলে ঘুমের ওষুধকে ঘুমিয়েছে, তবুও চোখে ঘুম ধরা দেয়নি। আর এই লোক কিনা এখন নিজের ভুল স্বীকার করে সাধু সাজছে। নিশা স্বার্থকে ঠেলে নিজে থেকে দূরে সরালো। তুমি আমাকে ছুবে না, খারাপ লোক। আমাকে শুধু কষ্ট দাও তুমি। স্বার্থ দূরত্ব খোঁচালো নিশার আদুরে গালে হাত বুলিয়ে বলল, আর কখনো এমন করবো না পাখি, শুধু একবার নিজের করে নে। বিশ্বাস কর, এই দূরত্ব আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে। তোকে কাছে না পেলে কবে যেন দম আটকে মরে যাব। নিশা স্বার্থর অস্থির চোখে চোখ রাখলো। স্বার্থ চোখ বলে দিচ্ছে স্বার্থর কথাগুলো ঠিক কতখানি সত্যি। স্বার্থ নিশার চোখের পানি মুছে দিল। সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে আলিশা ওদের দেখছে প্রথম থেকে। নিশার প্রতি স্বার্থর উন্মাদনা দেখছে সে। স্বার্থ নিশা বলতে পাগল, বহুবার প্রমাণ পেয়েছে সে। তার মনে তো একটা অনুভূতি ছিল, তাহলে সেটা কেন পূর্ণতা পেল না? কেন স্বার্থ তার হলো না? মা তো বলেছিল স্বার্থর সাথেই তার বিয়ে হবে, কিন্তু এখন যার মনে প্রাণে অন্য এক নারী রাজত্ব, সে পুরুষকে কি করে নিজের করে নিবে? নিশা আর চোখে তাকালো সিঁড়ির দিকে। আলিশা তাকিয়ে আছে তাদের দিকে। এতক্ষণ সে খেয়াল করেনি আলিশাকে। নিশা স্বার্থর চোখে চোখ রাখলো। নাক টেনে ঠোঁট উল্টে বলল, একটু নিচু হও স্বার্থ ভাই। স্বার্থ ঘাড় নিচু করতে নিশা তার গলা জড়িয়ে ধরল। শুষ্ক অধর জোড়া প্রেমিক পুরুষের অধরে রাখতে স্বার্থ চমকে উঠল। নিশার এহেন পদক্ষেপে বেচারা হকচকে গেছে। নিশা নাক টেনে নিজেকে সরিয়ে নিল। স্বার্থর দিকে আর তাকাতেই পারল না। স্বার্থ হতভম্ব হয়ে বলল, ডিড ইউ কিস মি নিশু? নিশার লজ্জায় মাথা নিচু করে ফেলল আলিশা। এহেন দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছুট্টি গিয়ে নিজের বরাদ্দ করা রুমে চলে গেল। স্বার্থ ঠোঁটের করে মুচকে হাসে। দীর্ঘ 1.5 ঘন্টা মিটিং করে সবে মাত্র বের হলো অর্ণব। স্বার্থ মেসেজ করেছে আরও ঘন্টাখানেক আগে। বলেছে সে নিশাকে বাড়ি পৌঁছে দিয়েছে। অর্ণব মেসেজ দেখে ফোন পকেটে ঢুকিয়ে রাখল। তার পেছনে তার অ্যাসিস্ট্যান্ট। অর্ণব লিফটে উঠে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার পুরো ফ্লোরে যত মেয়ে আছে তাদের অন্য ফ্লোরে শিফট করার ব্যবস্থা করো। নিজের অফিস রুমে ঢুকে সময় দেখে নিল বাড়ি ফিরতে হবে। মাশফিক চৌধুরী বাইরে থেকেই বাড়ি চলে গেছেন। অর্ণব ভেতরের রুমে দরজা ছেলে ভেতরে ঢুকলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো কায়নাত গায়ে কলেজ বোরকা জড়িয়েই উল্টো পাল্টা হয়ে ঘুমাচ্ছে। শুধু মাথার হিজাবটা খুলে পাশে রেখে দিয়েছে। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বিছানা জুড়ে। অর্ণব এগিয়ে এলো সেদিকে। কায়নাতের নিকট এগিয়ে গিয়ে বিছানার এক কোণায় বসে পড়ল। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ বসে রইল সেখানে। অথচ তার দৃষ্টি ছিল কায়নাতের নিষ্পাপ পতনে। কায়নাত বরাবরের মতো আজও নিজেকে এলোমেলো করে দিয়েই অর্ণব সামনে নিজেকে হাজির করেছে। এই মেয়ে কি আদৌ জানে এসব? কায়নাতের ঘুম ভাঙলো আরও ঘন্টাখানেক পর। উঠে দেখলো সে এখনো সেই রুমে আছে। ঘরে কেউ নেই। অর্ণব কি এখনো আসেনি? কায়নাত চুল ঠিক করে হিজাব মাথায় বাঁধল। সেই ঘরে বাইরে এসে দেখলো অর্ণব অফিস রুমে বসে আছে ল্যাপটপ নিয়ে। অর্ণব কায়নাতকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, রেডি হন, আমরা এখন বের হব। কায়নাত কলেজ ব্যাগ নিয়ে এলো। অফিসে ছুটি হয়েছে একটু আগেই। এই মুহূর্তে অফিসে হাতে গোনা কয়েকজন আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে চারিপাশে। কায়নাত অফিস রুমের বাইরে এসে চোখ বুলালো চারিদিকে। কাউকে না দেখে পাশে লম্বাটে অর্ণবকে দেখে মিনমিন করে বলল, কোথায় সবাই? চারপাশে তো একটা মানুষও নেই। অর্ণব ঘাড় নিচু করে কায়নাতকে দেখলো, তারপর বলল, ছুটি হয়ে গেছে। নিচে এসে গাড়ি বের করে উঠে পড়লো দোকানে। কায়নাতের এখনো চোখে ঘুম ছাড়ছে না। শরীরটা দুর্বল লাগছে। অনেক রাত হলো, খাওয়া হয়নি এখনো।
বাইরে বৃষ্টি পড়ছে এখনো। কায়নাত জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। আশেপাশে চারপাশে এত বড় বড় বিল্ডিং দেখতে সে বিরক্ত। গ্রামের চারপাশটা সবুজে ঘেরা। কায়নাত বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে সামনে রাখলো। অর্ণ এক মনে ড্রাইভিং করছে। কায়নাত সেদিকে একবার তাকিয়ে মিনমিন করে বলল, শুনুন না। অর্ণ সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট? আমার খুব ক্ষুধা লেগেছে।